তাহলে আমরা জাস্ট একটা ওয়ার্ড ফাইল নিব। এখানে পেন্ট নেওয়া সম্ভব না, এত র্যান্ডমলি কাজ করতে পারবো না। হ্যাঁ, আমরা একটা ইনভেন্টরি সিস্টেম দেখব। এই ইনভেন্টরি সিস্টেমটা একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড। সেই ওয়েবসাইটটা প্রোডাক্টগুলো ডিসপ্লে করে বিভিন্নভাবে। এখন ওয়েবসাইট যদি প্রোডাক্ট ডিসপ্লে করে, সবাই কি ওয়েবসাইটের নাম মুখস্থ রাখছে? তাহলে ওয়েবসাইট যখন প্রোডাক্ট ডিসপ্লে করে, যখন কিনা লিপস্টিক দিয়ে কেউ সার্চ দিবে, তাহলে আমার জন্য লিপস্টিক প্রোডাক্টেই ল্যান্ড করে। ওই ক্যাটাগরি যদি থাকে ক্যাটাগরিতে ল্যান্ড করে, অথবা কেউ যদি কোনো ব্র্যান্ড নাম স্পেসিফিক করে দেয়, ল্যাকমে নাকি কী নাম হয়, মেয়েরা ভালো বলতে পারবে, এখন ছেলেরাও বলে, মানে ছেলেরাও জানে নাম টামগুলো। যাই হোক, আচ্ছা এটা ব্যাখ্যা যাচ্ছি না, যে ল্যাকমে লিপস্টিক ব্র্যান্ডেড এইরকম কিছু কিওয়ার্ড থাকবে যাতে স্পেসিফিক ওই প্রোডাক্টটাতে ল্যান্ড করে, অথবা ওই প্রোডাক্টের ক্যাটাগরি পেজে ল্যান্ড করে। এরপর হবে কি, ক্লায়েন্টরা একটু চার্জ করতে পারবে, কারণ আমি এখন কিনতেছি না, আমার ক্রেডিট কার্ড রেডি নেই, বা আমি আর একটু রিভিউ করবো, দেখবো, কিন্তু প্রোডাক্টটা তো আমার হারাই যাবে। সেক্ষেত্রে একটু কাট করে রাখবে, করার পর সে পেমেন্ট দিয়ে অথবা বাই নাও করে সে কিনতে পারবে। কিনলেই কি সব হয়ে যাবে? এটা তো অনলাইনের ব্যাপার, যে কেউ একটু কাট করতে পারে, সে কিনতেও পারে, ক্যাশ অন ডেলিভারি দিতেই পারে। যদি পেমেন্ট দিয়ে দেয় তাহলে তো কথা নেই, সে সিরিয়াস পেমেন্ট দিয়ে দিছে। যদি ক্যাশ অন ডেলিভারি দেয়, তাহলে আমাকে কনফার্ম হতে হবে যে তাকে যে আমি প্রোডাক্টটা ডেলিভারি করবো সে আসলেই নেবে কিনা। তাহলে একটা অর্ডারের কিছু স্ট্যাটাস হবে। আমরা যদি একটা ই কমার্স সাইট চালাই, সবাই শুনতেছি, তাহলে আমরা সবাই মিলে যদি চালাই, তাহলে কিছু লোক, আমার 5 জন লোক বসে আছে, যারা শুধু সারাদিন দেখতেই থাকবে কোন কোন অর্ডার জাস্ট অর্ডার, যেটার স্ট্যাটাসটা জাস্ট অর্ডার, এবং পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারি। তাহলে তাদেরকে সে ফোন করবে। এখন ও ফোন করতে গিয়ে দেখলো এর আগে 4-5টা অর্ডার নিচ্ছে এই প্রসেসে, তাহলে সে আমার পরিচিত ক্লায়েন্ট, তারটা আমি অ্যাপ্রুভ করে দিতেই পারি, তাই না? আর যদি নতুন ক্লায়েন্ট হয়, অথবা অর্ডার একটু অ্যামাউন্ট বেশি হয়, অথবা ক্লায়েন্টের ডিস্টেন্স একটু বেশি হয়, অনেক প্যারামিটার চিন্তা ভাবনা করে আমি কী করবো, তাকে ফোন দিব, ফোন দিয়ে কনফার্ম করবো, তারপর আমি এটা অ্যাপ্রুভ করবো অথবা ক্যান্সেল করবো অথবা রিজেক্ট করবো। আচ্ছা, একটা কি অবস্থা সবার? কীভাবে চলছে? ওকে, ফাইন। সো কোনো প্রবলেম হলে ওকে, কোনো প্রবলেম হলে আমাকে বলুন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, শেষ পর্যন্ত ফাইনালি ট্রেনিং কমপ্লিট করেন। ওকে, ডান। হাসান ভাই, একটা কথা ছিল মনে পড়ছে। জি, এরা যে প্রজেক্ট করবে, তো প্রেজেন্টেশনের ব্যবস্থা করলে ভালো। ট্রেনার আলটিমেট অথরিটি না, সেটা নাম চাচ্ছে আর ভার্সিটি টিচাররা, এবং মানে ট্রেনিংটা কতটা এফেক্টিভ হলো সেটা নির্ভর করার জন্য। ডেফিনেটলি প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বেশি। ফাইনাল প্রেজেন্টেশন যেটা হবে, আমরা ট্রাই করবো যে যদি সেটা কোনো ইনোভেটিভ আইডিয়া হয়, লাইক আমরা ইস্ট ওয়েস্টে রিসেন্টলি একটা অর্গানাইজ করছি, তারা কি করেছে, ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছে। তো তারা কীভাবে একজন ডক্টর একজন রোগীকে প্রেসক্রাইব করবে ডিটেলস, ইভেন তারা কয়েকজন ক্লায়েন্টও সেট করেছে যারা তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা 1000 টাকা করে কিনছে। অনলি অন দ্য স্পটে 30 জন ডক্টর থাকবেন, 30 জনকে হ্যান্ড ওভার করা হবে প্রজেক্টটাকে। তো তারা 30,000 টাকা পাচ্ছে, এবং তার কন্ডিশন হচ্ছে প্রতি বছর তাদেরকে ইয়ারলি চার্জ দেওয়া হবে 500 টাকা করে। ঠিক আছে? সো থিংস আপনারা করেন, আমিও নিয়ে আসবো ইনোভেটিভ ব্যাপারটা নতুন কিছু। তো তারা অনলাইন সেল, ডক্টরকে এনে ডক্টরকে সেল করছে, তারা ক্লায়েন্ট ধরেছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন বানিয়েছে, এবং ডক্টরের যদি কোনো মেইন টাইম কোনো প্রবলেম হয়, তারা যে সার্ভিস দেবে, সার্ভিস চার্জ হিসাবে ইয়ারলি 400 টাকা করে পাচ্ছে, তাই না? তো এরকম ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন, প্রজেক্ট করেন, সেলস করেন, নট অনলি আইইউবিএটি অথরিটি, হু নোজ, জুনায়েদ আহমেদ ফলো কুড বি হিয়ার, তাই না? বুঝতে পারছেন? সো ইটস আপ টু ইউ। আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, শুধু ক্লাসে বসে থাকেন না, আইডিয়া জেনারেট করেন। ফ্রুটস মুভি দেখেছেন? হ্যাঁ, আইডিয়া কীভাবে জেনারেট করে, ওইভাবে করতে চান না, প্রবলেম, বাট চিন্তা করেন। ঠিক আছে? ওকে, আমরা কোথায় ছিলাম? তো এখানে আমার কিছু লোকবল লাগবে, তাই না, এই সিস্টেমটা রান করে থেকে। তাহলে কিছু লোক শুধু এই অর্ডারগুলো কোনটা মানে অ্যাপ্রুভ হলো সেটা দেখার জন্য বসে থাকবে। অ্যাপ্রুভ অর্ডারগুলো ওরা কী করবে, ডেলিভারি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করবে। ডেলিভারি ডিপার্টমেন্ট কী করবে, অ্যাপ্রুভ অর্ডারগুলো প্রসেস করবে, ওরা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে বলবে ইন প্রোগ্রেস বা অন দ্য ওয়ে। তারপর কেউ একজন ডেলিভারি ম্যান নিয়ে যাবে না, নিয়ে যেয়ে সেটা একটা সিগনেচার কপি নিয়ে আসবে, একটা হার্ড কপি নিয়ে আসবে যেখানে সিগনেচার করা আছে, সেটা এসে আবার কাউকে দেবে, সে এন্ট্রি দিবে ডেলিভারি। তাহলে আমি বলতে পারবো কতগুলো অর্ডার ক্যান্সেল হচ্ছে, কতগুলো রিজেক্টেড হচ্ছে,
কতগুলো ডেলিভারি থেকে প্রবলেম হচ্ছে, কোন কোন প্রোডাক্ট ডেলিভারিতে প্রবলেম হচ্ছে, কে কনফার্ম করছিল এটাকে, সেই এমপ্লয়িটাকে আবার আমার নোটিফিকেশন দিতে হবে অথবা তাকে সতর্ক করে দিতে হবে, এরকম ইস্যু আছে না? তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমি কি বলতেছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটার একটা পার্ট ই কমার্স অথবা এটার একটা পার্ট হচ্ছে পজ, পয়েন্ট অফ সেল। ঠিক আছে, যেহেতু এখানে ইনভেন্টরি আছে, স্টকটা ডাইনামিক্যালি ম্যানেজ হবে। স্টকটা কীভাবে ডাইনামিক্যালি ম্যানেজ হবে, গত ক্লাসে আমি বলছিলাম না, গত ক্লাসে না গত দিন একই কথা। তাহলে প্রোডাকশন হয়, র ম্যাটেরিয়াল আসে, সেগুলো বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ফিনিশ গুড তৈরি হয়, তাই না? সেটাতে আমরা যাবো না, এখন ঝামেলা হয়ে যাবে। নর্মালি আমরা ফিনিশ গুডের ব্যবসায়ী করি। শুরু করবো? পাক্কা? দোকানদার কি হবে? আমার তো দোকানদারের সাথে বসতে হবে, না মেডিকেল সবাই দোকানদার। আপনাদের তো ওই চা আর কি বেচবেন, আবার 5,000 প্রোডাক্ট লাগবে। হ্যাঁ, যদি ওইরকম হয় যে ওই যে নোয়াখালী পিকচিকে জিজ্ঞেস করা হয়েছে, বাবু পাখির নাম বলো তো, হচ্ছে কাউয়া। ভালো করে বলো, 5টা পাখির নাম বলো, হচ্ছে 5টা কাউয়া। আরো 2টা পাখির নাম বলো, আরো 2টা কাউয়া। এবার লাঠি ধরে ধমক দিয়েছে, এবার মাইর খাবে, 5টা আলাদা পাখির নাম পাবো। হইট হইট লরিয়া সরিয়া ঘুরছে, হইট হইট লরিয়া সরিয়া ঘুরছে। এগুলো কি পাখির নাম আমিও জানি না, এটা সে বলছে। হ্যাঁ, এটা আবার কৌতুক না, এটা আমার মানে বাস্তব ঘটনা, এটা বাস্তবে ঘটছে। তো ব্যাপার হচ্ছে ওইভাবে যদি প্রোডাক্ট হয় 5,000 5 লাখ প্রোডাক্ট হবে। হ্যাঁ, আরো 10টা প্রোডাক্ট, আরো 100টা প্রোডাক্ট, আমি সেরকম চাচ্ছি না। ওকে, বুঝতে পারছি? তাহলে একটু হার্ড ওয়ার্ক করি, মাথা খাটাই, তাই না? আপনাদেরকে যখন মাথা খাটাইতে বলা হলো, আপনারা বলতে পারেন আমরা তো গালে হাত দিয়ে থাকি, শুধু কি বসে থাকি? তাহলে তো হয়তো ওকে। ফার্স্ট অফ অল আমরা একটা টাইটেল দিই। হ্যাঁ, ওকে, ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট। ওকে, উইথ, কেউ মিষ্টি করে রাখে নাই ছোটবেলায়। এটা আমি আমার মতো করে দিলাম বোঝানোর জন্য, হ্যাঁ, এটা বিজনেস ল্যাঙ্গুয়েজ না। এখন আমি এখানে হাইলাইট করব ফিচারগুলো কি কি হবে। ফিচারগুলোতে ফার্স্ট ফিচার চলে আসে প্রোডাক্ট ক্যাটালগ। আমি লিখতে পারতেছি না, প্রোডাক্ট ক্যাটালগ একটা শব্দে হলে এটা আসলে শুধু একটা শব্দের ব্যাপার না, ক্যাটালগ। আচ্ছা, এবার মনে থাকবে ক্যাটালগ। তাহলে প্রোডাক্ট ক্যাটালগ মানে হচ্ছে আমি প্রোডাক্টের যতগুলো ইমেজ আছে, যতভাবে ইমপ্রেস করা যায় প্রোডাক্টটা দেখে, যে কেউ যাতে প্রোডাক্টটা দেখলে আকৃষ্ট হয় এর প্রতি। প্রোডাক্টটা সুন্দর ডিসক্রিপশন, তার মানে এই না যে ভুয়া ভুয়া ডিসক্রিপশন দিয়ে রাখবো, সুন্দর ডিসক্রিপশন দিয়ে রাখবো। তারপরে প্রোডাক্টের টাইটেল হবে ভালো, প্রোডাক্টটার রেটিং দেওয়া যাবে, রিভিউ করা যাবে, এবং প্রোডাক্টটা কী বলে পরবর্তীতে দেখার জন্য ওয়াচ লেটার এই টাইপের অপশন থাকবে। ইন্টিগ্রেটেড সিস্টেমটা আর কি, প্রোডাক্ট সার্চ করা যাবে, প্রোডাক্ট সার্চ করা যাবে। আমি কসমেটিক্সের মধ্যে 5 থেকে 10 বছরের বাচ্চা এবং মেয়ে বাচ্চার জন্য কোনো আইটেম সার্চ করতেছি গিফট দেওয়ার জন্য, এইভাবে সার্চ করতে যেন পারি। ঠিক আছে, যেহেতু আমি এখন এইভাবে সার্চ দিই, আমার মাথায় ওইটাই আসছে। এখন এই প্রোডাক্টগুলো আমি কিনবো কার কাছে? যেহেতু ফিনিশ গুড, আমি তো আর প্রোডাক্ট তৈরি করতেছি না বসে বসে, আমার কারখানা নাই, আমার দোকান আছে। তাহলে আমি কি করব? আমি সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট থাকবো, তাই না? সাপ্লায়ার কি আমার একটা থাকবে ভাইয়া? সাপ্লায়ার ম্যানেজমেন্ট, তাহলে সাপ্লায়ার লিস্ট, ব্যালেন্স, হিস্ট্রি। যদি আমার সাপ্লায়ারের সঙ্গে লেনদেন হয়, আজকে আমি সাপ্লায়ারের কাছে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে পারি না 10 লাখ টাকা 20 লাখ টাকা। এখন 10 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করলাম, আমি কি 10 লাখ টাকাই দিব? 15 লাখ দিতে পারি, 8 লাখ দিতে পারি। সেক্ষেত্রে তার সাথে আমার সবসময় একটা নেগেটিভ পজিটিভ একটা ব্যালেন্স থাকবে। কমন নেচার বা স্বাভাবিক নেচার কি হবে? সাপ্লায়ার সবসময় আমার কাছে টাকা পাবে নাকি? সাপ্লায়ারের কাছে যেহেতু আমি প্রোডাক্ট নেই, সে সবসময় আমার কাছে টাকা পাবে। আনকমন কখন হবে? যদি আমি সাপ্লায়ারের কাছে টাকা পাই। হ্যাঁ, 10 লাখ টাকার প্রোডাক্ট নিয়েছি, 15 লাখ দিয়ে রাখছি, অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি। এইটা ইরেগুলার একটা সিচুয়েশন, বাট এটা হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এই টাইপের গুলা যখন আমার সিস্টেমটা অনেক বড় হয়ে যাবে, এই টাইপের এন্ট্রিগুলো আমি সাসপেক্টেড এন্ট্রি হিসেবে দিব, অথবা রেড কালার করে দিব রিপোর্টিংয়ে। কারণ যেটা ন্যাচারাল না, আমি সাপ্লায়ারের কাছে সবসময় দেনাদার থাকবো, তার কাছে আমি পানাদার হই কীভাবে? ঠিক আছে,
যদি এটা পরের ব্যাপার। এখন প্রোডাক্ট যদি আমি সাপ্লায়ারের কাছে কিনি, তাহলে প্রোডাক্ট আমি বিক্রি করবো কার কাছে? কাস্টমারের কাছে। আর যেহেতু আমার ই কমার্স বিজনেস, ইলেকট্রনিক বিজনেস, মানে অনলাইনে করি, তাহলে কাস্টমাররা আমার সাধারণত পরিচিত হবে না, দূরের কাস্টমার হবে। তাহলে কি কাস্টমারকে আমি বাকি দিতে পারি? আমার কর্পোরেট ক্লায়েন্ট হতে পারে। আপনারা জানেন আমি রকমারি থেকে বাকি কিনছি, মানে যে যেদিন ডেলিভারি দিতে আসছে আনফর্চুনেটলি আমার কাছে টাকা নেই। আমি ভাবছি হয়তো ও আরেকদিন পরে আসবে, আমার অ্যাকাউন্টেও টাকা নেই। এখন আমি বলছি ঠিক আছে স্যার, আমি রেখে যাচ্ছি, আমি কালকে আবার আসবো। পরের দিন এসে টাকা নিয়ে গেছে, জাস্ট 6-7 বার কিনছি, এতেই। তাই আপনার কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতে গেলে আপনি মানে বাকি দিতেই হবে, অথবা লেনদেনের একটা অপূর্ণতা থাকবেই। কোনো ক্লায়েন্ট যদি ওভার পেমেন্ট করে দিয়ে দেয় ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে, তখন তো একটা লেনদেনের ইস্যু থাকে না? তাহলে আমি কাস্টমারও বলতেছি, কর্পোরেট কাস্টমার, আমি তাকে বিশেষ কুপন কোড দিয়ে রাখছি বা তার ক্যাটাগরিটা হচ্ছে কর্পোরেট, তখন আমি তাকে বাকি দিব। চিন্তা করতে দোষ কি, না হলে পরে বাদ দিব না, ঠিক আছে? ওকে। এবং কাস্টমারেরও ব্যালেন্সটা চলে আসবে, এবং আর ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট আছে, কিনলাম, বিক্রি করলাম। আসলে কি কিনছে বিক্রি করছি? যার কাছে কিনবো তাকে শুধু এন্ট্রি করছি। তাহলে আমার প্রোডাক্টগুলো যখন আমি কিনবো তখন আমার একটা পারচেস হবে, তাই না? হ্যাঁ। আর বিক্রি করার সময় আমার একটা সেল হবে। ওকে। প্রোডাক্ট আমার বিভিন্ন কারণে রিটার্ন হতে পারে, ড্যামেজ হতে পারে, তাই না? সেক্ষেত্রে একটা আমি পারচেস সেল এর সাথে দিব না, এটা ড্যামেজ রিকভারি এই টাইপের কিছু একটা থাকবে। আমি এখনও জানি না আসলে কি, আমি শুধু একটা আইডিয়া করতেছি। আলোচনা করলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর ওই তো ড্যামেজ রিকভারি রিপ্লেস রিটার্ন, ওই রিকভারিতে সব হয়ে গেছে মনে করেন। আর কি থাকতে পারে? রিপোর্ট, ওই সবগুলোর সাথে রিপোর্ট থাকবে, রিপোর্ট আর আলাদা করে বলতেছি না। এমপ্লয়ির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এমপ্লয়িরা কতজনের সঙ্গে কন্ট্যাক্ট করতেছে, কীভাবে কী করতেছে, কোন প্রোডাক্ট ম্যানেজারের প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, সেই সেল অনুযায়ী তাদের স্যালারির সাথে কমিশন অ্যাড হবে, তাই না? তাহলে আমাকে এমপ্লয়িকেও অ্যাড করতে হবে। আপাতত এতটুকুই। এই ফিচারে আসেন কোনো জনাব, কোনো ফিচার অ্যাড করতে চাচ্ছেন? বলেন, নিশ্চিন্তে বলতে পারেন। আমি সেটা হয় নিব না, হয় নিব না, তাই না? কাউকে তার ফাঁসিতে ঝুলানো হবে না, যা বলেছে বলেন। অফার, অফার কি? ডিসকাউন্ট কি? তাই কি? তো অফার না ডিসকাউন্ট কোনটা হবে? তাহলে যদি আমি একটা প্রোডাক্টের সাথে আরেকটা ফ্রি দেই, ওটা কি হবে? তাহলে এখন অফার না ডিসকাউন্ট কোনটা হবে? আমি এই পর্যন্ত আসতে চাচ্ছিলাম, এই যে চলে আসছে, দেখেন আমি কিন্তু বলি নাই, আপনারা আলোচনা করে বের করে ফেলছেন। তো এইভাবে এখন যদি আলোচনা করেন 100টার মধ্যে 90টা ভুল হবে, 10টা কারেক্ট হতে পারে। কোর্স শেষ হইতে হইতে 90টা কারেক্ট হবে, 10টা বড়জোর ভুল হবে। তাহলে এসেন্সটা আপনাদের আলোচনা করে আনতে হবে। অনেকে যে মুখটা এমন করে রাখছে, মনে হয় ও লিপস্টিকের মতো আটা দিয়েছে ঠোঁটে, আর মুখ খুলতে পারতেছিল, এটা খুব খারাপ। সুপারগুলো, আচ্ছা যাই হোক। তাহলে অফারটাকে আমরা বলি হচ্ছে প্রমোশন। প্রমোশনটা অনেকভাবে হইতে পারে। একটা প্রোডাক্টের সাথে আরেকটা ফ্রি, এই প্রোডাক্টটা 10টা কিনলে ওই প্রোডাক্টটা 2টা ফ্রি, ঠিক আছে? তারপর এই প্রোডাক্টে 5টা কিনলে ডিসকাউন্ট হবে 20%, এরকম বিভিন্নভাবে হতে পারে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদেরকে এই ইস্যুটা সেন্ট্রালাইজ করতে হবে। প্রমোশন 1, প্রমোশন 2, প্রমোশন ক্যাটাগরি, ওই এত টেবিলে আমি করতে পারবো না, ঠিক আছে? আপাতত প্রবলেমটা মাথায় দিলাম, সলিউশনটা আমি জানলে দিতাম, কিন্তু আপাতত এখন আমি জানি না, কিছুই জানি না। তাহলে আমি আর কোনো ফিচার অ্যাড করবো? ভাবটা কি মানে করলে কর, না করলে জায়গা, মানে রিপোর্ট থাক, রিপোর্ট ওগুলোর সঙ্গে সাপ্লায়ার রিপোর্ট, সাপ্লায়ারের সাথে রিপোর্ট আর আলাদা করে উল্লেখ করতেছি না, কারণ আগে ডাটা এন্ট্রি করি, ফর্মগুলো বানাইতে পারি। কেউ যদি দয়া করে ডাটা এন্ট্রি দেয়, দোকানটা যদি চলে, তারপর না রিপোর্ট দেখবো, তাই না? এখন আমরা সবাই দোকানদার হয়ে যাই, আমরা টেবিলগুলো বা টেবুলার ফরম্যাটগুলো বের করার জন্য তাদের কাগজপত্র বের করি, ঠিক আছে? কাগজপত্র বের করতে গিয়ে কী করতে হবে কে জানে, বেশি বড় টেবিল হয়ে গেছে, আমার কেমন যেন লাগতেছে, অসহ্য দেখা যায়। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন না পিছন থেকে, তারা যেন সামনে আগে আসে, কারণ কারো কম্পিউটারে আজকে কোনো কাজ নেই। ফার্স্ট অফ অল আমি প্রোডাক্ট পেজটা নিব, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের কোড থাকবে। কেন প্রোডাক্টের কোড থাকবে? আপনাদের
এই গেঞ্জিটাই ধরেন, এটা নীল কালার আছে, হলুদ কালার আছে, তাহলে প্রত্যেকটা কালারের জন্য, প্রত্যেকটা সাইজের জন্য ওটার একটা ইউনিক কোড হবে, যেই কোডটা দিয়ে ওই প্রোডাক্টটা আইডেন্টিফাই করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রোডাক্টের নেম দিলাম, কোড দিলাম, আর কোডটা ইউনিক হবে, প্রোডাক্টের নামটাও ইউনিক হবে। প্রত্যেকটা প্রোডাক্টের নামও আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করব, কারণ আপাতত বেশি ঝামেলা চাচ্ছি না। ঠিক আছে, ওকে। এই যে সলিউশনগুলো আপনি করবেন ক্লায়েন্টের সাথে যখন বসবেন, যখন এটা শুরু করবেন, তখন আপনাকে দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বাউন্ডারি আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। বলছিলাম এর আগে বাউন্ডারি এনভায়রনমেন্ট, ওইটা সংক্ষেপেই জাস্ট ছোট্ট দুইটা ডেফিনিশন। তো আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে কখনোই অ্যাকাউন্টিংয়ে যাব না, বোঝা গেছে ব্যাপারটা? কখনো এই সাইডে যাব না, এমপ্লয়ি দেখেই দৌড় দিয়ে এই সাইডে চলে যাবো তা হবে না। আমাদের ফোকাস থাকতে হবে যে এটা একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার, যেটা ওয়েবের মাধ্যমে সেল হবে, আর ওই পার্সেস সেলের হিসাবটা এখানে মেনটেন হবে, এতটুকুই। আর ইনফরমেশনটা ওয়েব বেস হবে। সেক্ষেত্রে প্রোডাক্টের নেম নিলাম, কোড দিলাম, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা একটু শর্ট ডিসক্রিপশন হবে, 500 ক্যারেক্টার অথবা 1000 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, চাইলে বড় করা যেতে পারে। ডিসক্রিপশন যেহেতু রাখছি, গুগলে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট সার্চ করে, সেই প্রোডাক্টটা যদি গুগল ধরে আনতে পারে, সেটা ট্যাগ দিয়ে সার্চ করবে এবং ডিসক্রিপশনটা এই ডিসক্রিপশনেই দেখাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ট্যাগ রাখি, ব্যাপারটা আরও ভালো করে বোঝানোর জন্য আমরা মেটা ট্যাগ নামেই দিই, যেহেতু ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এনভায়রনমেন্ট আমি বলে দিচ্ছি ওয়েব বেস। এরপর কি আসে? ইউনিট, তারপরে আসে ব্র্যান্ড, তারপরে আসে সাইজ, তারপরে আসে কালার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্যাটাগরি। কমন করছে? এরপর এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর একটা ভ্যাট থাকতে পারে, তাই না? তার আগে একটা লিস্ট প্রাইস থাকবে যে এটা নর্মাল প্রাইসটা কত এবং ভ্যাট অ্যাপ্লাই হয়েছে কত, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ডিসকাউন্ট কত। একটা ব্যাপার মাথায় রাখবেন, ডিসকাউন্টটা কিন্তু এক এক টাইমে এক এক হতে পারে। ফেব্রুয়ারি মাস ধরে 20%, ফেব্রুয়ারি শেষ আর কোনো ডিসকাউন্ট নাই। আবার আপনার মে জুন জুলাই 3 মাস 5% ডিসকাউন্ট। এখন আপনি ওই ফেব্রুয়ারিতে 20% দিচ্ছেন, ওটা তো হারাই যাবে না? মে জুন জুলাইতে যদি আবার আপডেট করেন, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা দোকানদারই আমাকে বলছে যে ভাই এক সময় এক এক ডিসকাউন্ট থাকে এবং আমি হিস্ট্রিটা চাই কোন সময় কোন ডিসকাউন্টটা চলছে। ঠিক আছে, আর কি আসে জানো? অরিজিনাল প্রাইসটা, ভ্যাট ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পর প্রাইসটা কত আসে। আর কি আসে এই প্রোডাক্টের উপর যেহেতু ওয়েব বেস, সেহেতু এই প্রোডাক্টটাতে অনেকে রেটিং দিবে 1 থেকে 5-এর মধ্যে অথবা 1 থেকে 10-এর মধ্যে। তাহলে রেটিং যেহেতু অনেকে দিবে, আমি এখানে লিখি রেটিংস। গ্রামাটিক্যালি কারেক্ট হোক আর না হোক আমার বোঝার দরকার, পরবর্তীতে এক্সট্রা দেখে আমার মনে করবে ও মা এটা তো মাল্টিপল, অনেকে এখানে রেটিং দিবে। তাহলে রেটিং দিলে রেটিং দিছে কে তাকে আমার আইডেন্টিফাই করতে হবে না? না হলে হবে কি, একটা ইউজার যদি লগ ইন না করে রেটিং দিতে পারে, তাহলে তো আজাইরা যে কেউ হাজার রেটিং দিয়ে চলে যাবে খামাখা, তাই না? তাহলে একটা ইউজার একবার রেটিং দিবে। তাহলে আমি এখানে বলবো যে রেটিং ইউজার, কোন ইউজার রেটিংটা দিছে। এই প্রোডাক্টের উপর আমি একটা শর্ট রিভিউ লিখতে পারি না? প্রোডাক্টের উপর রিভিউ তো থাকে, যেটাকে আমরা ফেসবুকে কমেন্টস বলি। তাহলে এখানে আমি বলি রিভিউস, কারণ একাধিক ইউজার রিভিউ দিবে। এবং এখানে আমি নিয়েছে রিভিউস ইউজার ক্লিয়ার করা। আর কি হইতে পারে এই রিলেটেড? এখনও প্রোডাক্টের লিস্টে নেই, আমি কই বেশিই নেই, বেশি নেই না শিপিং চার্জ। ওটা মনে রাখেন, ওটা যদি বাদ দেয় তাহলে আপনি আমাকে ধরবেন ক্লাস শেষে। প্রোডাক্টটা লাইক করতে পারি না, তাহলে অনেকে লাইক করতে পারে, তাহলে এখানেও লাইকস এবং কে লাইক করছে, লাইকস ইউজার। এখন বলবেন আমরা ওমা কী হলো, হ্যাঁ না এই প্রোডাক্টটা তো আমার স্পেসিফিক প্রোডাক্ট, এটা তো অন্য কারো প্রোডাক্ট না, আমার সিস্টেমের প্রোডাক্ট। এখন গুগল অ্যানালিটিক্স বের করলে আপনার আসলে সফটওয়্যারে আপনি রিপোর্ট হিসেবে প্রডিউস করতে পারতেছেন না। গুগলের ডাটা আসবে অন্য একটা ফর্মেটে দিবে, এটা কিন্তু একটা থার্ড পার্টি ডাটা। হ্যাঁ তা দেয়, এটা থার্ড পার্টি ডাটা। এক্সেলে নামাই দিলে এটা আবার আমার ইম্পোর্ট করতে হবে, আবার প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করাইতে হবে। সে তো আমার প্রোডাক্টের আইডি জানে না, কোডটা জানে না, নেমটা জানে না, সে জাস্ট আমার ল্যান্ডিং পেজটা জানে। ঠিক আছে, আমি যদি ডাইনামিক্যালি প্রোডাক্ট প্রডিউস করি, পেজ প্রডিউস করি, তখন সে কিন্তু আমাকে ভুল রিপোর্ট দিবে। ঠিক আছে, তো আমি গুগল টুগল ভুলে যাই, আমি নিজে আমার সিস্টেমটা স্বয়ংসম্পন্ন করতে চাই এ টু জেড। ওকে, তারপরে গুগল অ্যানালিটিক্স ইউজ করবে কারা? যারা অডিট করতে আসবে। ও তো বলতেছে এই প্রোডাক্টে এত হিট করছে, দেখি তো এটার লিঙ্ক কি প্রডিউস হয়, তখন আপনি লিঙ্ক দিবেন, তখন সে অ্যানালিটিক্স ইউজ করবে, অথবা আপনার কথা বলবে অ্যানালিটিক্সের গুগলের ডাটা দেন, তখন তারা ম্যাচ করবে। বুঝতে পারছি? আপাতত আমাকে সিস্টেমেটিক ওয়েতে সিস্টেমটা রান করতে হবে। কেউ যদি তো জেদ করেন